ওয়েলকাম টু দেব একাডেমি। দেব একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা হায়ার সেকেন্ডারি সিলেবাসের অন্তর্ভুক্ত শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতাটি পড়ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কবিতাটির প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ বলা হয়েছে। তাছাড়া সম্পূর্ণ কবিতাটিকে সুন্দরভাবে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল আইকনটিকে প্রেস করে দিও, তবে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। কবিতাটির টেক্সটটি পড়ার আগে আমরা এই কবিতাটি সম্পর্কিত কয়েকটি বিষয় একটু জেনে নিই। প্রথমে আমরা বলেছি সনেট কাকে বলে। আমরা বলেছি এ সনেট ইজ এ শর্ট পোয়েম containing 14 iambic pentameter lines with a specific rhyme scheme। অর্থাৎ সনেট হলো একটি চতুর্দশপদী কবিতা যার একটি নির্দিষ্ট রাইম স্কিম থাকে এবং যার প্রত্যেকটি লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। আয়াম্বিক পেন্টামিটার কাকে বলে সংক্ষেপে একটু বলে দিই। একটি আয়াম্বিক পেন্টামিটার লাইনে 10টি সিলেবল থাকে। এই 10টি সিলেবলকে দুটি দুটি করে সিলেবল নিয়ে 5টি ফুটে ভাগ করা হয় এবং প্রত্যেক ফুটের যে দুটি সিলেবল আছে তার মধ্যে দ্বিতীয় সিলেবলটি অ্যাকসেন্টেড বা স্ট্রেসড হয়। পেন্টা কথার অর্থ 5। যেহেতু 5টি ফুট থাকে এবং যেহেতু প্রত্যেকটি ফুট আয়াম্বিক হয়, সেই জন্য এই লাইনগুলিকে আয়াম্বিক পেন্টামিটার লাইন্স বলা হয়। পরের পয়েন্টে আমরা আসছি। এখানে বলা হয়েছে শেক্সপিয়ার হ্যাজ রিটেন 154 সনেটস। অর্থাৎ শেক্সপিয়ার 154টি সনেট লিখেছিলেন। শেক্সপিয়ার তার সারা জীবনে এই 154টি সনেট লিখেছিলেন। নেক্সট পয়েন্টে বলা হয়েছে অফ দিস সনেটস ফার্স্ট 126 সনেটস আর অ্যাড্রেস টু হিজ ফ্রেন্ড মিস্টার WH হু ওয়াজ পারহ্যাপস দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন। অর্থাৎ এই যে 154টি সনেট লিখেছিলেন তার মধ্যে প্রথম যে 126টা সনেট, সেই 126টি সনেট তিনি তার বন্ধু মিস্টার WH-কে উদ্দেশ্য করে লিখেছিলেন। এই কে ছিলেন এই মিস্টার WH? সাধারণত আর্ল অফ সাউথহ্যাম্পটনকেই মিস্টার WH হিসাবে ধরা হয়, যিনি শেক্সপিয়ারের বন্ধু ছিলেন এবং তাছাড়া যিনি শেক্সপিয়ারের প্যাট্রন ছিলেন, অর্থাৎ পৃষ্ঠপোষক ছিলেন। নেক্সট পয়েন্টে বলা হয়েছে নেক্সট 26 সনেটস, দ্যাট ইজ ফ্রম সনেট নাম্বার 127 to 152 আর অ্যাড্রেস টু হিজ বিলাভড হু ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য ডার্ক লেডি। অর্থাৎ পরবর্তী 26টি সনেট নাম্বার 127 থেকে 152 পর্যন্ত তার প্রেমিকা ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আমরা ফিফথ পয়েন্টে বলেছি দ্য লাস্ট 2 সনেটস আর অ্যাড্রেস টু কিউপিড দ্য গড অফ লাভ ইন ক্লাসিক্যাল মিথোলজি। অর্থাৎ শেষ দুটি সনেট কিউপিড, যিনি ক্লাসিক্যাল মিথোলজিতে গড অফ লাভ হিসাবে পরিচিত, তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। নেক্সট 6th পয়েন্টে বলা হয়েছে শো দ্য সনেট ইন আওয়ার সিলেবাস ইজ অলসো অ্যাড্রেস টু মিস্টার WH দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন। এ কথাটা আমরা আগেই বলেছি যে প্রথম 126টা সনেট শেক্সপিয়ার তার বন্ধু মিস্টার WH-কে উদ্দেশ্য করে লিখেছিলেন। যেহেতু আমাদের যে সনেটটা আজকে আমরা পড়ব এটা সনেট নাম্বার 18, তাই খুব স্বাভাবিকভাবেই এটিও তার বন্ধু মিস্টার WH, অর্থাৎ যাকে আর্ল অফ সাউথহ্যাম্পটন হিসাবে আমরা জানি, তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। নেক্সট 7th পয়েন্টে আমরা বলেছি এভরি শেক্সপিয়ারিয়ান সনেট কন্টেন্স 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ কাপলেট। অর্থাৎ প্রত্যেকটি শেক্সপিয়ারিয়ান সনেটে 3টি কোয়াট্রেন এবং একটি কাপলেট থাকে। কোয়াট্রেন কি? কোয়াট্রেন হচ্ছে 4 লাইনের স্ট্যাঞ্জাকে বলা হয় কোয়াট্রেন। অর্থাৎ প্রথম 4 লাইনকে বলা হয় ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড 4 লাইনকে বলা হয় সেকেন্ড কোয়াট্রেন, থার্ড 4 লাইনকে বলা হয় থার্ড কোয়াট্রেন এবং লাস্ট 2 লাইনকে বলা হয় কাপলেট। কিন্তু ট্র্যাডিশনাল যে এলিজাবেথান বা পেত্রার্কান সনেটে আমরা দেখেছি সনেটে 14 লাইনকে সাধারণত অক্টেভ এবং সেস্টেট অর্থাৎ
প্রথম 8 লাইনকে অক্টেভ এবং পরের 6 লাইনকে সেস্টেট বলা হতো। কিন্তু শেক্সপিয়ার এই জায়গাতে কিছুটা পরিবর্তন করেছিলেন, যে কারণে তার সনেটে আমরা ডিভিশনটা একটু আলাদা অন্যরকম দেখতে পাই। ফার্স্ট কোয়ার্ট্রেন, সেকেন্ড কোয়ার্ট্রেন, থার্ড কোয়ার্ট্রেন এবং কাপলেট। 8th পয়েন্টে আমরা বলেছি এভরি শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ এ স্পেসিফিক রাইম স্কিম। প্রত্যেক শেক্সপিয়ারিয়ান সনেটেই আমরা নির্দিষ্ট রাইম স্কিম দেখতে পাই। কি রাইম স্কিম সেটা এখানে আমরা বলেছি, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এই যে রাইম স্কিম, অর্থাৎ এ রাইম, বি রাইম, সি রাইম, ডি রাইম, ই রাইম, এফ রাইম এবং জি রাইম, এ বি সি ডি ই এফ জি, এই 7টা রাইম বা 7 ধরনের রাইম আমরা কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটে দেখতে পাই। এটা আমাদের জেনে রাখতে হবে যে শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ বোঝার আগে আমরা দ্রুত একবার কবিতাটির সম্পূর্ণ টেক্সটটিকে রিডিং পড়ে নিই। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ার। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course undreamed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou havest, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. এবারে আমরা কবিতাটির প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ দেখে নেব এবং কিছু কঠিন শব্দের বাংলা অর্থ জেনে নেব। লাইন 1, প্রথম লাইনে বলা হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই লাইনের শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। অ্যাকচুয়ালি এই লাইনটি একটি রেটোরিক্যাল কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে। কবি যখন বলছেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ উনি বলতে চাইছেন যে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। অর্থাৎ কবি যখন বলছেন আমি কি তোমাকে তুলনা করব একটি গ্রীষ্মের দিনের সাথে, তার অন্তর্নিহিত অর্থ হলো আমি তোমাকে তুলনা করব না একটি গ্রীষ্মের দিনের সাথে। এরপরে উনি কিছু পরবর্তী লাইনগুলোতে উনি কিছু পয়েন্ট বলেছেন যে ওয়াই হি ইজ আনউইলিং টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে, অর্থাৎ কেন তিনি তার বন্ধুকে সামার্স ডের সাথে তুলনা করতে অনিচ্ছুক সেটা তিনি ব্যাখ্যা করেছেন। সেকেন্ড লাইনে উনি বলেছেন দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে ইউ, আর্ট মানে আর বা হও, তার মানে ইউ আর তুমি হও, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ তুমি আরও অধিক সুন্দর এবং আরও অধিক কোমল। যে কারণে, যেটা অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ, যে জন্য তিনি ওনার বন্ধুকে তুলনা করতে চাইছেন না একটি সামারের বা গ্রীষ্মের দিনের সাথে। থার্ড লাইনে উনি বলেছেন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ গ্রীষ্মকালের দমকা বাতাস মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলিকে আন্দোলিত করে দেয়। আর ফোর্থ লাইনে উনি বলেছেন অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, অর্থাৎ গ্রীষ্মের জন্য প্রদত্ত সময় খুবই কম। কবি এই যে পয়েন্টগুলো বা এই যে আর্গুমেন্টগুলি তুলে ধরলেন যে সামার সিজনে হঠাৎ করে দমকা বাতাস বয়ে যায় যা ফুলের কুঁড়িগুলিকে আন্দোলিত করে দেয়, কিংবা গ্রীষ্মের যে স্প্যান বা ডিউরেশন তা খুবই কম, এই আর্গুমেন্টগুলো উনি বলছেন যে কিছু ড্রব্যাক, এগুলি হলো সামারের ড্রব্যাক বা ঘাটতি, যে কারণে
অনেকগুলি ঘাটতির মধ্যে এগুলিও হলো কয়েকটি ঘাটতি, যে কারণে উনি তার বন্ধুকে সামারের ডেজের সাথে তুলনা করতে চাইছেন না। এবারে আমরা সেকেন্ড কোয়ার্টারের ফার্স্ট লাইনে আসি, যেখানে উনি বলেছেন সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, অর্থাৎ কখনো কখনো সূর্যের চক্ষু তপ্তভাবে কিরণ দেয়। সূর্যের চক্ষু আই অফ হেভেন বলতে উনি কাকে বুঝিয়েছেন? সান বা সূর্যকে বুঝিয়েছেন। যে কখনো কখনো দ্য আই অফ হেভেন বা সূর্যের চক্ষু, উনি ঘুরিয়ে বলেছেন প্যারিফ্রেসিস, যে কখনো কখনো সামার সিজনে সূর্য খুব উত্তপ্তভাবে কিরণ দেয়। সিক্সথ লাইনে উনি বলেছেন অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, অর্থাৎ কখনো কখনো তার যে সোনালী বর্ণ সেটা ম্লান হয়ে যায়। কেন ম্লান হয়ে যায়? অকেশনাল ক্লাউডসের জন্য, অর্থাৎ মাঝে মাঝে মেঘ এসে সূর্যের যে সোনালী বর্ণ সেটাকে ম্লান করে দিয়ে যায়। সেভেন্থ লাইনে উনি বলেছেন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ প্রত্যেকটা সুন্দর জিনিস কোনো না কোনো সময় তার সৌন্দর্য হারায়। এখানে ফেয়ার ওয়ার্ডটা দুবার ব্যবহার করা হয়েছে। প্রথম ফেয়ারটা সুন্দর জিনিসকে বোঝাচ্ছে এবং দ্বিতীয় ফেয়ারটা সৌন্দর্যকে বোঝাচ্ছে। আমরা যদি এই লাইনটিকে প্রোজ ট্রান্সলেশন করি তবে এরকম হয় অ্যান্ড এভরি ফেয়ার সামটাইম ডিক্লাইন্স ফ্রম ফেয়ার, অর্থাৎ এভরি ফেয়ার থিং, প্রত্যেকটা সুন্দর জিনিস, সামটাইম ডিক্লাইন্স, কোনো না কোনো সময় হারায়, ফ্রম ফেয়ার অর্থাৎ তার সৌন্দর্য, অর্থাৎ প্রত্যেকটি সুন্দর জিনিস কোনো না কোনো সময় তার সৌন্দর্য হারায়। কেন হারায় সেটা উনি 8 লাইনে ব্যাখ্যা করেছেন কিভাবে হারায়। কারণ হিসাবে উনি বলেছেন বাই চান্স, 8 লাইনে উনি বলেছেন বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ এটা বাই চান্স অর্থাৎ অ্যাক্সিডেন্টালি হতে পারে, হঠাৎ করে হতে পারে, অথবা নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির অমোঘ পরিবর্তনের ধারা, এই যে সৌন্দর্য হারানোর ব্যাপারটা এটা ঘটে প্রকৃতির অমোঘ পরিবর্তনের ধারা। এবারে থার্ড কোয়ার্টারের ফার্স্ট লাইন অর্থাৎ 9th লাইনে উনি বলেছেন বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ তোমার শাশ্বত গ্রীষ্ম কখনো ম্লান হয়ে যাবে না। এখানে দাই বলতে তোমার, অর্থাৎ শেক্সপিয়ার তার বন্ধুর কথা বলছেন, যে তার বন্ধুর যে সামার সেটা হচ্ছে ইটার্নাল সামার। এর আগে উনি বলেছিলেন যে সামার্স লিজ হচ্ছে শর্ট লিভড, অর্থাৎ সামার ডিউরেশনটা কিন্তু সংক্ষিপ্ত, ডিউরেশন অফ সামারটা সংক্ষিপ্ত। কিন্তু এখানে উনি বলছেন ওনার বন্ধুর যে সামার সেটা ইটার্নাল, সেটা কিন্তু কখনো ফেড হবে না, সেটা কিন্তু কখনো ম্লান হবে না। 10th লাইনে উনি বলছেন নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও আইস্ট, অর্থাৎ যে সৌন্দর্য তোমার আছে তুমি কখনো তা হারাবে না। সামার সিজন কিন্তু তার সৌন্দর্য হারাতে পারে, এভরি ফেয়ার থিং তার সৌন্দর্য হারাতে পারে, কিন্তু শেক্সপিয়ার বলছেন তার বন্ধুকে যে তার বন্ধু সে কিন্তু কখনো তার সৌন্দর্য হারাবে না। 11th লাইনে উনি বলেছেন নর শ্যাল ডেথ ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড, অর্থাৎ মৃত্যু তোমাকে গ্রাস করার অহংকার করতে পারবে না। ব্র্যাগ কথাটার অর্থ হলো, ওয়ার্ডটির অর্থ হলো গর্ব করা। ডেথ কখনো গর্ব করে বলতে পারবে না যে তুমি দ্য ওয়ান্ডারেস্ট, তুমি ঘুরে বেড়াও ইন ইজ সেড, তার ছায়াতে, অর্থাৎ মৃত্যু তোমাকে গ্রাস করেছে এই গর্ব মৃত্যু কখনো করতে পারবে না। 12th লাইনে উনি বলেছেন when in eternal lines to time thou growest, অর্থাৎ তুমি এই শাশ্বত লাইনগুলির মধ্যেই বেঁচে থাকবে। এই কবিতার যে লাইন, এই কবিতার লাইনগুলি হচ্ছে ইটার্নাল, এবং এই কবিতার লাইনগুলির মধ্যে তুমি শাশ্বতভাবে বেঁচে থাকবে, যে জন্য মৃত্যু কখনো গর্ব করে বলতে পারবে না দ্য ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড, অর্থাৎ তুমি তার অধীন। এই কবিতার অমর লাইনগুলি তোমাকে অমর করে
এবারে লাস্ট দুটি লাইন অর্থাৎ কাপলেট। এখানে 13th লাইনে উনি বলেছেন, সো লং মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, অর্থাৎ যতদিন মানুষ শ্বাস নেবে আর চোখ দিয়ে দেখবে। লাস্ট লাইন উনি বলছেন, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন এই কবিতা বেঁচে থাকবে এবং ততদিন এই কবিতা তোমাকে জীবন দান করবে। অর্থাৎ লাস্ট দুটো লাইনে উনি পাওয়ার অফ ওয়ার্ডস অর্থাৎ কবিতার যে অমর করে দেওয়ার সক্ষমতা সেটার উপরে উনি জোর দিয়েছেন। অর্থাৎ অ্যাচিভিং ইমমর্টালিটি থ্রু দ্য পাওয়ার অফ ওয়ার্ডস, সেই কথা উনি বলেছেন। কি বলতে চাইছেন? যে যতদিন মানুষ শ্বাস নেবে, সো লং মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, যতদিন মানুষ চোখ দিয়ে দেখবে, সো লং লিভস দিস, ততদিন এই কবিতা বেঁচে থাকবে, আর যতদিন এই কবিতা থাকবে, দিস গিভস লাইফ টু দি, এই কবিতা তোমাকে জীবন দান করবে। এবারে ভিডিওটি শেষ করার আগে আমরা সম্পূর্ণ কবিতাটি একবার দেখে নিই। প্রথমে কবি বলেছেন তিনি তার বন্ধুকে সামারের সাথে তুলনা করতে চান না, কারণ সামার সিজনের কিছু শর্টকামিংস আছে। সামার সিজনে রাফ উইন্ডস মে মাসের ডার্লিং বার্ডসকে আন্দোলিত করে দিয়ে যায়। আই অফ হেভেন অর্থাৎ সূর্য কখনো কখনো খুব উত্তপ্তভাবে কিরণ দেয়, আবার কখনো তার গোল্ডেন কমপ্লেক্সন বা সোনালি বর্ণ ডিম হয়ে যায়। তাছাড়া সামার ডিউরেশনটাও খুব ছোট, কবি বলেছেন। এরপর তিনি বললেন, এভরি ফেয়ার থিং অর্থাৎ প্রত্যেকটি সুন্দর জিনিস কোনো না কোনো সময় তার সৌন্দর্য হারায়। সেটা বাই চান্সও হতে পারে অর্থাৎ অ্যাক্সিডেন্টালিও হতে পারে, অথবা নেচার্স চেঞ্জিং কোর্স বা প্রকৃতির অমোঘ পরিবর্তনের দ্বারাও করতে পারে। এরপর তিনি বললেন যে তার বন্ধু কিন্তু কখনো তার সৌন্দর্য হারাবে না। কেন? উনি তার কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষ তার কবিতা পড়বে, আর যতদিন তার কবিতা থাকবে এই কবিতা তার বন্ধুকে অমর করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।